আজকে দিনের যুদ্ধ কিন্তু আর শুধু স্থল জল বা আকাশে লড়া হয় না। যুদ্ধটা এখন পৌঁছে গেছে মহাকাশেও। সেখানে যার হাতে মহাকাশ থেকে পাওয়া গোয়েন্দা তথ্য মানে জিওস্পেশিয়াল ইন্টেলিজেন্স আছে, তারই জেতার সম্ভাবনা বেশি। তো এই নতুন যুদ্ধক্ষেত্রে ভারত কিভাবে একটা অদৃশ্য সেনা তৈরি করে শত্রুদের বোকা বানাচ্ছে, চলুন আজ আমরা সেই দারুণ গল্পটাই একটু বিস্তারিতভাবে শুনি। একবার ভেবে দেখুন তো, আপনার প্রতিপক্ষ মহাকাশে স্যাটেলাইট বসিয়ে আপনার প্রত্যেকটা পদক্ষেপের উপর নজর রাখছে। আপনি কোথায় আপনার সবচেয়ে জরুরি সামরিক সরঞ্জাম রাখছেন সেটা তারা একেবারে হাতের তালুর মতো দেখতে পাচ্ছে। এই এনর্মাস চ্যালেঞ্জের মোকাবিলা আপনি কীভাবে করবেন? প্রশ্নটা কিন্তু আধুনিক যুদ্ধের সবচেয়ে বড় একটা ধাঁধা। এই যে নতুন ধরনের যুদ্ধের কথা বলছি, এর প্রথম আঁচ পাওয়া গিয়েছিল অপারেশন সিন্দুরের সময়। এটা ভারতের জন্য একটা বিরাট বড় সতর্কবার্তা ছিল, যা পরিষ্কার করে দেখিয়ে দিয়েছিল যে মহাকাশকে বাদ দিয়ে আজকের দিনে যুদ্ধ জেতাটা প্রায় অসম্ভব একটা ব্যাপার। অপারেশন সিন্দুরের সময় ঠিক কি হয়েছিল? চীন তার খুব শক্তিশালী সিনথেটিক অপারচার রাডার মানে সার স্যাটেলাইট ব্যবহার করে ভারতের S-400 মিসাইল সিস্টেমের একেবারে সঠিক লোকেশন পাকিস্তানকে ক্রমাগত সাপ্লাই দিচ্ছিল। এটা ভারতের জন্য একটা বিশাল বড় কৌশলগত বিপদ তৈরি করে, কারণ দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা ব্যবস্থাটা সরাসরি শত্রুর টার্গেটে চলে এসেছিল। তাহলে প্রশ্নটা হলো, এই সিনথেটিক অ্যাপাচার রাডার বা সার টেকনোলজিটা আসলে কি? কেন এটা এত খতরনাক? চলুন এই টেকনোলজির গভীরে গিয়ে একটু বোঝার চেষ্টা করি কেন এটা সাধারণ স্যাটেলাইটের থেকে অনেক বেশি বিপজ্জনক। এখানে দেখুন, সাধারণ যে অপটিক্যাল স্যাটেলাইট সেগুলো অনেকটা আমাদের চোখের মতো, মানে দৃশ্যমান আলোর ওপর নির্ভর করে। তাই আকাশে মেঘ থাকলে বা ধুলো ধোঁয়া কিংবা রাতের অন্ধকারে ওগুলো কার্যত অকেজো হয়ে যায়। কিন্তু সার স্যাটেলাইট ব্যবহার করে রাডার তরঙ্গ, যা মেঘ ধোঁয়া অন্ধকার সবকিছু ভেদ করে মাত্র আধ মিটার থেকে 1 মিটার ছোট বস্তুরও নিখুঁত ছবি তুলে ফেলতে পারে। মানে শত্রু ট্যাঙ্ক মিসাইল লঞ্চার এমনকি সেনাদের গতিবিধিও এর নজর এড়াতে পারে না। সংখ্যাটা দেখলেই আসল বিপদটা বোঝা যায়। চীনের কাছে যেখানে 50 থেকে 80টার মতো সার স্যাটেলাইট আছে, সেখানে ভারতের হাতে মাত্র 4 থেকে 5টা। এই বিশাল ফারাকের কারণে চীন প্রায় রিয়েল টাইমে ভারতের উপর নজরদারি চালাতে পারে, কারণ তাদের স্যাটেলাইটগুলো প্রতি 10-15 মিনিটে একই জায়গার উপর দিয়ে চক্কর কেটে যেতে পারে। তো এই যে 24 ঘন্টা নজরদারি, এর থেকে বাঁচতে ভারত প্রথমে কয়েকটা বেশ চতুর কিন্তু অস্থায়ী কৌশল নিয়েছিল। এই কৌশলগুলো শত্রুকে কিছুক্ষণের জন্য বিভ্রান্ত করতে পারলেও এটা কোনো দীর্ঘমেয়াদী সমাধান ছিল না। প্রথম কৌশলটার নাম ছিল শুট অ্যান্ড স্কুট। ইসরোর নেত্রা নেটওয়ার্কের মাধ্যমে ভারত আগে থেকেই খবর পেয়ে যেত যে ঠিক কখন চীনের স্যাটেলাইটটা মাথার ওপর দিয়ে যাবে। সেই মতো S-400 সিস্টেমকে এক জায়গা থেকে কাজ সেরেই খুব তাড়াতাড়ি অন্য জায়গায় সরিয়ে নেওয়া হতো। ফলে স্যাটেলাইট যখন ছবি তুলত তখন সেখানে কিছুই পেত না, একটা খালি জায়গার ছবি তুলত, আর পাকিস্তান পেত একেবারে ভুল তথ্য। ভারতের দ্বিতীয় উপায় ছিল ট্রেডিশনাল নয়েজ জ্যামিং। এই পদ্ধতিতে শত্রুর স্যাটেলাইটের দিকে অসংখ্য শক্তিশালী রেডিও সিগন্যাল পাঠানো হতো, যাতে স্যাটেলাইটের রিসিভারটা একেবারে অন্ধ হয়ে যায়। কিন্তু এই পদ্ধতির একটা মারাত্মক দুর্বলতাও ছিল। সমস্যাটা হলো, এই যে শক্তিশালী জ্যামিং সিগন্যাল, এটাই একটা টার্গেট হয়ে দাঁড়াতো। মানে শত্রু স্যাটেলাইট হয়তো দেখতে পেত না ওখানে ঠিক কি আছে, কিন্তু তারা এটা ঠিকই বুঝে যেত যে ওই নির্দিষ্ট এলাকা থেকেই যেহেতু জ্যামিংটা করা হচ্ছে, তার মানে ওখানেই ভারতের কোনো গুরুত্বপূর্ণ অ্যাসেট লুকানো আছে। অর্থাৎ আপনি লুকাতে গিয়ে নিজেই নিজের অবস্থান জানিয়ে দিচ্ছেন। এই সব সীমাবদ্ধতাগুলো কাটানোর জন্য ভারত একটা যুগান্তকারী প্রযুক্তি নিয়ে এলো, যার যুদ্ধের কৌশলটাই পুরোপুরি বদলে দিল। এর নাম কগনিটিভ ইলেকট্রনিক ওয়ারফেয়ার। এটা এমন এক প্রযুক্তি যেখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে শত্রুর ইলেকট্রনিক সিস্টেমকে বোকা বানানো হয়। আর এর অধীনেই তৈরি হয়েছে ঘোস্টিং এবং ইরেজিং নামে দুটো অবিশ্বাস্য কৌশল। চলুন প্রথমে ঘোস্টিং জিনিসটা কি সেটা বুঝি। এই টেকনোলজির মাধ্যমে একটা ফাঁকা জায়গায় ইচ্ছে করে নকল রাডার সিগন্যাল তৈরি করা হয়। ফলে শত্রুর স্যাটেলাইট যখন সেই এলাকার ছবি তোলে, সে দেখে যে সেখানে সারি সারি ট্যাঙ্ক S-400 সিস্টেম আর বিশাল সেনা মোতায়েন করা আছে, অথচ বাস্তবে সেখানে কিছুই নেই, পুরোটাই একটা বিভ্রম।
এর ফলাফলটা মারাত্মক। শত্রু এই নকল টার্গেটগুলোতে তাদের দামি দামি মিসাইল নষ্ট করে, আর কয়েকবার এরকম ধোঁকা খাওয়ার পর তাদের নিজেদের কোটি কোটি ডলারের স্যাটেলাইট ইন্টেলিজেন্স সিস্টেমের ওপর থেকেই বিশ্বাসটা উঠে যায়। এবার আসি ইরেজিং টেকনোলজিতে। এটা ঘোস্টিংয়ের ঠিক উল্টো। এটা আসল জিনিসকে পুরোপুরি লুকিয়ে ফেলে। ধরুন একটা জায়গায় সত্যিকারের ট্যাঙ্ক ডিভিশন আছে। এই সিস্টেমটা ট্যাঙ্কের থেকে আসা রাডার সিগন্যালকে বিশ্লেষণ করে এমন একটা কাউন্টার সিগন্যাল তৈরি করে যা দেখে মনে হবে সেখানে ট্যাঙ্ক ফ্যাঙ্ক কিছু নেই, শুধুই ফাঁকা মরুভূমি পড়ে আছে। এর ফলে কি হয়? ভারতের আসল সামরিক সম্পদ শত্রুর স্যাটেলাইটের কাছে একেবারে অদৃশ্য হয়ে যায়, ঠিক যেন হ্যারি পটারের সেই ইনভিজিবিলিটি ক্লোক পরে নিয়েছে। আর এই টেকনোলজিটা এতটাই ফাস্ট যে শত্রু যদি তার স্যাটেলাইটের ফ্রিকোয়েন্সি বদলাতেও থাকে, এটা কয়েক মিলি সেকেন্ডের মধ্যেই নিজেকে মানিয়ে নিতে পারে। এই প্রযুক্তিগুলো শুধু যে ভারতের প্রতিরক্ষা ব্যবস্থাকেই মজবুত করেছে তা নয়, বরং মহাকাশভিত্তিক যুদ্ধের একটা নতুন বাস্তবতার জন্ম দিয়েছে। এখন যুদ্ধটা আর শুধু লুকোচুরির নয়, বরং মহাকাশের শত্রুর চোখকে সরাসরি নিষ্ক্রিয় করে দেওয়ার যুদ্ধ। অবশ্যই কোনো প্রযুক্তি ১০০% নিখুঁত হয় না। এই সিস্টেমটা চালাতেও প্রচুর পাওয়ার লাগে, তাই এটাকে সব জায়গায় মোতায়েন করা সম্ভব নয়। আর এটা শুধু সার স্যাটেলাইটের বিরুদ্ধে কাজ করে, দিনের বেলায় পরিষ্কার আকাশে অপটিক্যাল স্যাটেলাইটের বিরুদ্ধে কিন্তু নয়। আর সবচেয়ে বড় কথা হলো, এটা একটা লাগাতার প্রযুক্তিগত প্রতিযোগিতা। ভারত এটা তৈরি করেছে, তো শত্রু এর পাল্টা এআই ভিত্তিক প্রযুক্তি বানানোর চেষ্টা করবে। সুতরাং মূল কথাটা এটাই দাঁড়ালো যে এখন আর স্যাটেলাইট থেকে লুকিয়ে থাকার যুগ শেষ। এখন সময় এসেছে স্যাটেলাইটের বিরুদ্ধে সরাসরি লড়াই করার। অর্থাৎ আমরা অ্যান্টি স্যাটেলাইট বা ASSAT অস্ত্রের যুগে প্রবেশ করে ফেলেছি। এই অ্যান্টি স্যাটেলাইট লেজার টেকনোলজিরও কয়েকটা ধাপ আছে। প্রথম ধাপ হল ড্যাজলিং, যেখানে লেজার দিয়ে স্যাটেলাইটের সেন্সরকে কিছুক্ষণের জন্য ধাঁধিয়ে দেওয়া হয়। দ্বিতীয় ধাপ ড্যামেজিং, যেখানে আরও শক্তিশালী লেজার দিয়ে ওর যন্ত্রাংশ নষ্ট করে দেওয়া হয়। আর তৃতীয় এবং শেষ ধাপ হল ডিস্ট্রয়িং, যেখানে স্যাটেলাইটটাকে পুরোপুরি ধ্বংস করে ফেলা হয়। আর ভবিষ্যৎ তো হল মহাকাশভিত্তিক লেজার, যা আরও সহজে শত্রুর স্যাটেলাইটকে টার্গেট করতে পারবে। এই যে মহাকাশে ভয়ঙ্কর অস্ত্রের প্রতিযোগিতা শুরু হয়েছে, এর মধ্যে একটা প্রশ্ন স্বাভাবিকভাবেই উঠে আসে। এখানে কি আর নিয়ম বা নীতির কোনো জায়গা আছে? যখন নিজের অস্তিত্ব রক্ষার লড়াই চলে, তখন হয়তো কোনো দেশে আর নিয়মকানুন মেনে চলার জন্য অপেক্ষা করবে না। আর এই প্রশ্নটাই হয়তো আগামী দিনে বিশ্ব রাজনীতিতে সবচেয়ে বড় বিতর্কের বিষয় হয়ে উঠবে।